নমস্কার। আমি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য বলছি। আজকে আমার এই লাইভ ভিডিও এটা মিড ব্রেইন অ্যাক্টিভেশন বলে একটি বিষয় নিয়ে। এটা এক ধরনের বুজরুকি, আমি তার কথায় আসছি। কয়েক বছর আগে এটা নিয়ে বেশ হইচই হয়েছিল এবং এই বুজরুকিটি যারা সংগঠিত করছেন তারা বিভিন্ন স্কুলের সঙ্গে তারা যোগসাজশ করে, বিভিন্ন স্কুলের সঙ্গে তারা কথাবার্তা বলে অ্যারেঞ্জমেন্ট করে তারা করছিলেন কি, বেশ কিছু স্কুলের শিশু এবং তার অভিভাবকদের ঠকাচ্ছিলেন। সেইটা কয়েক বছর আগে 2015 সালে এর একটা ওয়েভ চলে গেছে এবং তখন কর্ণাটকের যুক্তিবাদী আন্দোলনের একজন সংগঠক নরেন্দ্র নায়ক, তিনি এর প্রতিবাদ করেছিলেন এবং এর বুজরুকিটি তিনি উন্মোচন করেন এবং সর্বভারতীয় মিডিয়াতে তার কথা ভালোভাবেই এসেছিল। তারপরে এটা পশ্চিমবঙ্গে এরা আসে এবং বিভিন্ন স্কুলের সঙ্গে এই ধরনের বিষয়টা চলতে থাকে। কিছু কিছু প্রতিবাদও হয়। এখন আমরা খবর পাচ্ছি এই জিনিসটা খুব হইচই করে না হলেও গোপনে গোপনে কিন্তু চলছে, কারুকে সেভাবে জানতে দেওয়া হচ্ছে না, খবরটা খুব ছড়াতে দেওয়া হচ্ছে না, কিন্তু চলছে। এবং এইগুলো যারা করে তাদের অ্যাডভার্টাইজমেন্ট আপনি নেটে দেখতে পাবেন যে তারা এই করছে, এই টাকা লাগবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তারা নাকি ট্রেনিং দেবে বাচ্চাদের, যাতে বাচ্চারা চোখ বেঁধেও কোনো কিছু দেখতে পাবে। এইটা তারা ডেমনস্ট্রেট করছে কোনো একটা প্রোগ্রাম করে, স্কুলের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় করছে। এবার করবার পরে তাতে সবাই চমকে যাচ্ছে, তাদের প্রোগ্রামে, ট্রেনিং প্রোগ্রামে তারা আসতে বলছে, বাচ্চারা বা তাদের বাবা মারা বাচ্চাদের সেখানে ভর্তি করে দিচ্ছেন, তারা অনেক টাকা পয়সা চার্জ করছে। তারা কি দেখাচ্ছে যে একটি বাচ্চা যে কিনা এই ধরনের তাদের এই ট্রেনিং কোর্সের মধ্যে দিয়ে গেছে, সে চোখ বেঁধে কিছু বলে দিতে পারছে। কোনো একটা জিনিস তাকে দেওয়া হলো, তার রং বলে দিচ্ছে, কোথাও একটা কিছু লেখা আছে, সে লেখাটা বলে দিচ্ছে যখন তাদের এইসব। এইটা দেখিয়ে তারা এই ইমপ্রেশনটা ক্রিয়েট করতে চাইছে যে এর মধ্যে একটা অলৌকিকতা আছে, বাচ্চাদের তারা এই ধরনের একটা অলৌকিক ক্ষমতা তাদের মধ্যে তারা দিতে পারছে এবং যার ফলে তার ক্যারিয়ার ভালো হবে, তার বুদ্ধিশুদ্ধি ভালো হবে, সে পড়াশোনায় ভালো করবে, সে জীবনে সফল হবে, ইত্যাদি ইত্যাদি। অনেকেই কিন্তু ঠকছেন, বিভ্রান্ত হয়ে তারা জানেন না বিষয়টা। এবং এইটার একটা বিজ্ঞানগন্ধি নাম দেওয়া হয়েছে। মানে পুরনো ওই অলৌকিকতা যেরকম পুরনো একটা তন্ত্রমন্ত্র গোছের তার মধ্যে একটা ব্যাপার থাকে, সেটা না করে এর একটা বেশ বিজ্ঞানগন্ধি নাম দেওয়া হয়েছে মিড ব্রেইন অ্যাক্টিভেশন। সত্যি সত্যি মানুষের স্নায়ুতন্ত্র যারা পড়েন তারা জানেন যে মস্তিষ্কের ভেতরে মিড ব্রেইন বলে একটা জিনিস আছে। এই মিড ব্রেইনটা নাকি তারা ট্রেনিং এর মধ্যে দিয়ে জাগিয়ে তুলছেন, যার ফলে সে এই কাজটা করতে পারছে। এখন এখানে কয়েকটা ছোট্ট জিনিস, এই ভিডিও খুব দীর্ঘায়িত হবে না, খুব বেশি বলবারও কিছু নেই, ছোট্ট কয়েকটি কথা। একটা হচ্ছে যে মিড ব্রেইন জিনিসটা এটা কি? আমাদের ব্রেনে মোটামুটি ভাবে তিনটে স্তরে যে মানে নার্ভাস সেলগুলো দলা হয়ে থাকে তো আমাদের মস্তিষ্কে, সেটা মোটা দাগে তিনটে স্তরে তাকে ভাগ করা হয়। একটা হচ্ছে
সুষুম্নাকাণ্ড দিয়ে আমাদের দেহের সমস্ত অনুভূতি, যে সুষুম্নাকাণ্ডের ভেতরকার যে স্নায়ুগুচ্ছ তারের মতন, সেখান দিয়ে যে সমস্ত সিগন্যাল আসছে, সেই সিগন্যালগুলো ব্রেন রিসিভ করছে ঘাড়ের কাছে একটা জায়গা মধ্যে দিয়ে, সেটাকে বলে মেডুলা অবলঙ্গাটা। এই মেডুলা অবলঙ্গাটার উপরে আরেকটু, মেডুলা অবলঙ্গাটা অনেকটা সরু জায়গা, যেখানে এই সুষুম্নাকাণ্ডের ভেতর দিয়ে স্নায়ু যে তারগুলো, স্নায়ু রজ্জু, সেগুলো যেখানে এসে ঢোকে, এর মধ্যে দিয়ে মস্তিষ্কে ইনফরমেশনগুলো যাচ্ছে। তারপরে একটা জায়গা আছে, আরেকটু চওড়া একটা জায়গা, সেটাকে বলে পন্স। এই পন্সের মধ্যে আছে রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম। রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম অনেক নার্ভের জাল, স্নায়ু সূত্র, স্নায়ু রজ্জুর একটা জাল। সেই জালটা কি করে, তার কাজটা কি? দেখুন, প্রতি মুহূর্তেই আমরা হাজারে হাজারে লাখে লাখে ইনফরমেশন পাচ্ছি। তো সব সময় সব ইনফরমেশনে যদি মনোযোগ দিতে হয়, তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। সেই জন্য যেগুলো একঘেয়ে, যেগুলোর গুরুত্ব কম, সেগুলোকে ব্রেন নিজে নিজে ছেটে ফেলে। তার মধ্যে যেটার গুরুত্ব আছে সেইটাকে সে মস্তিষ্কে পাঠায়। যেমন ধরা যাক, আমি ঘরে বসে আছি, গরম লাগছে, ফ্যানটা চালালাম। প্রথম যখন চালালাম তখন ফ্যানটা চলছে, এটা আমি দেখতে পেলাম, ফ্যানের হাওয়াটা আসছে দেখতে পেলাম, আমার গরম লাগাটা কমছে এটা টের পেলাম। তখন সেটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, এটা ব্রেনে যাচ্ছে। একটু পরে যখন ওই অবস্থায় আমি খাচ্ছি বা পড়াশোনা করছি বা টিভিতে একটা কোনো সিনেমা দেখছি, একটু পরে সিনেমাটা চলে আসবে আমার মনে, কিন্তু এই ফ্যানটাকে আমি আর টের পাবো না। মানে আমার শরীরে আসছে, আমার ঠান্ডা লাগছে, আমার আরাম হচ্ছে, কিন্তু এটার দিকে আমার মনোযোগটা আর নেই। সব দিকে একসঙ্গে মনোযোগ দিতে গেলে আমাদের মস্তিষ্ক কোনো কাজই করতে পারবে না। সেটার কারণে এটা বাছাই করে, সেই বাছাইটা এই পন্স এবং তার ভেতরে যে রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS, সেটা ঠিক করে। আবার ধরুন, যেই লোডশেডিং হয়ে গেল এবং ফ্যানটা বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার আবার গরম লাগবে, তখনই কিন্তু সেটা চেতনায় আবার ফিরে আসবে। এই মেডুলা অবলঙ্গাটা এবং পন্স এবং তার ভেতরে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এইগুলোকে একসঙ্গে বলে লোয়ার ব্রেন। এর উপরে আছে মিড ব্রেন, যার কথা এরা বলে। এই মিড ব্রেনটাতে কি আছে? মিড ব্রেনটা আমাদের মোটামুটি ভাবে আবেগের কেন্দ্র। এত সরল ভাবে আসলে বলা যায় না, কিন্তু আসলে এর বেশি দরকারও নেই এই মুহূর্তে। এখানে আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যামিগডালা, তাকে ঘিরে আছে হিপোক্যাম্পাস। এখানে কি হয়? বেসিক্যালি আমাদের ইমোশন এবং আমাদের পারপাসফুলনেস, এইটা এই জায়গা থেকে আসে। এবং আবেগের সঙ্গে রিলেটেড যে মেমোরি, সেই মেমোরিটাও ওখানে থাকে। আর তার উপরে আছে গুরু মস্তিষ্ক, নিউ ব্রেইন। এই গুরু মস্তিষ্ক, এইটা কিন্তু মানুষের, মানে স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এটা অনেক বেশি থাকে, মানুষের থাকে সবচেয়ে বেশি। এই গুরু মস্তিষ্ক আমাদের যে সমস্ত, মানে বাঁচার জন্য ইমিডিয়েটলি দরকার নয়, সেই ধরনের ইনফরমেশন গুলো ওখানে থাকে। আমরা যে শিখি, আমরা যে পড়াশোনা করি, আমাদের আর্ট, আমাদের সায়েন্স, আমাদের ফিলসফি, আমাদের অনেক সূক্ষ্ম আবেগ, সেইগুলো মেমোরি ওখানে থাকে। এবং ওখানে অ্যানালাইজার থাকে, অর্থাৎ বিভিন্ন ইনফরমেশন সেগুলোকে লজিক্যালি প্রসেস করে সিদ্ধান্তটা নিতে সাহায্য করা। আলটিমেটলি আমাদের যে পারপাসফুলনেস, আমি কি করতে চাইছি, আমার উদ্দেশ্য কি, সেটা ঠিক করে মিড ব্রেন। আর জিনিসটাকে, মানে এক্সপার্ট ইনফরমেশন গুলো, এক্সপার্ট অ্যানালিসিস, এইটা আমাদের সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক তাতে সাহায্য করে, মিড ব্রেনকে সাহায্য করে। মিড ব্রেনকে ইন্টারব্রেনও বলা হয়, লোয়ার আর আপারের মাঝখানে। এইটার উপরে, এই গুরু মস্তিষ্কের উপরে থাকে সেরিব্রাল কর্টেক্স, মস্তিষ্ক বলকল। এইখানে
এই গুরু মস্তিষ্কের যে কাজ, সেই কাজগুলো এখানে আরো বেশি বেশি করে হয়। আমাদের যে মানুষের যে উচ্চতর চিন্তা ভাবনা, আমাদের যে উচ্চতর যে ভাবনা চিন্তা আমরা সারা জীবনে যে শিখি, তার অ্যানালিসিস করা, তথ্যকে প্রসেস করা, এইসব। এখন এই মিড ব্রেইন, আমাদের ব্রেইনের সব অংশই কিন্তু কাজ করে। সেটা কাজ না করলে তো আমরা ঠিক মতন করে বাঁচতেই পারবো না। ফলে এমন নয় যে ব্রেনের কোনো একটা অংশ ঝিমিয়ে পড়েছে বা কাজ করছে না, সেটা হলে পরে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। সবসময় ব্রেনের সব অংশই যে সমান সক্রিয়তা নয়, কিন্তু প্রত্যেকেই পর্যায়ক্রমে নিজের নিজের রোল প্লে করে চলেছে। এর মধ্যে ব্রেন স্বাভাবিকভাবে যা কাজ করে, তার মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকি, তার মধ্যে দিয়ে আমাদের মানসিক ক্রিয়া প্রক্রিয়াগুলো চলে। আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভালোবাসা, আমাদের রেগে যাওয়া, আমাদের হতাশা, সবটাই তার মধ্যে দিয়ে চলে। কোনো একটা অংশকে তার মধ্যে হঠাৎ করে বাড়িয়ে তোলা তার কাজকর্ম, এ কথাটার আসলে কোনো মানে হয় না। যখন আমাদের মস্তিষ্কের যা দরকার, তার জন্য ব্রেনের বিভিন্ন অংশ তারা নিজের নিজের কাজটা ঠিকই করে যায়। যখন পারে না, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের চিকিৎসা লাগে। সাধারণভাবে তারা নিজের কাজকর্মগুলো ঠিকই করে যায়। সব সময় সবাই সব কাজ করে না, কিন্তু তার নিজের পর্যায়ক্রমে তার যে ভূমিকা, সেটা তারা সবসময় পালন করে। কাজেই এটাকে বেশি বেশি করে অ্যাক্টিভ করে তোলা, এ কথাটার আসলে কোনো মানে হয় না। বাড়াবাড়ি রকম কোনো একটা জিনিস যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাতে উল্টে আরো ক্ষতি হবে। ফলে মিড ব্রেইন অ্যাক্টিভেশন, এই কথাটার মধ্যে বুজরুকি আছে। এরকম করা যায় না। আর যদি এরকম করা যায়, সে তাতে আমাদের ভালো নয়, তাতে উল্টে আমাদের আরো ক্ষতি হবে। আর কি কথা, মিড ব্রেন যদি বা অ্যাক্টিভেশন হয়, প্রশ্ন হচ্ছে যে সেটা বাচ্চাদের মানে তাতে করে তারা চোখ বেঁধে সবকিছু দেখতে পাবে কেন? চোখ দিয়ে আমরা যে সবকিছু দেখি, দেখে ঠিক মতন বুঝতে পারি, এটাই তো মস্তিষ্কের কাজ। চোখের সামনে কোনো একটা বই খোলা আছে, সেটা পড়তে পারছি। আমরা ছোটবেলা থেকে শিখেছি, আমাদের অক্ষর, ওই বিষয়টা সম্পর্কে আমার জ্ঞান, সেটা আমার মেমোরিতে আছে, এবং আমার মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সের যে অ্যানালাইজার, যে বিশ্লেষক, সবসময় তথ্যগুলো নিয়ে কাজ করে চলেছে। তার ফলে আমরা বইটা পড়ে বুঝতে পারছি। তো এটা তো চোখের আবার যদি কাজ ঠিকঠাক মতো না হয়, তাহলে ব্রেনের কাছে ইনফরমেশন পৌঁছবে না, ব্রেন সেটা করতে পারবে না। তো চোখটা বন্ধ করলে আমি দেখতে পাবো, এই ব্যবস্থাটা মিড ব্রেইন কি করে করবে? আমরা যদি চোখে কোনো ভালোবাসার মানুষকে দেখি, তাহলে ভালোবাসার ইমোশন আমাদের জেগে উঠলো, তার সম্পর্কে আমাদের যে মধুর স্মৃতি সেটা জেগে উঠলো, সেটা মিড ব্রেইন করছে। আবার কে একজন খুব খারাপ লোককে দেখলে আমরা খুব ঘৃণা এবং ক্রোধ তৈরি হলো, সেটাও মিড ব্রেইন করছে। সে তো চোখ থেকে যে ইনফরমেশনটা পাচ্ছি, সেইটাকে সে প্রসেস করছে। কিন্তু চোখটাকে বেঁধে দিলে মিড ব্রেনের আর কাজ করার তো কোনো মানে হয় না। এটা 2 নম্বর কথা। আর একটা কি, ধরা যাক কোনো গতিকে যদি তারা এমন ব্যবস্থা করতেও পারে যে সেরকম অলৌকিক ক্ষমতা কারুর গজালো, যে চোখ বন্ধ করে দিলে সে দেখতে পাচ্ছে, তাতে বাচ্চাদের লাভটা কি বলুন তো? এ তো ম্যাজিশিয়ানরা স্টেজে করে। তো বাচ্চাদের পড়াশোনা, তাদের জীবনের কেরিয়ার, তাদের বিষয়বস্তুকে বোঝা, তাদের পরবর্তী জীবনে তাদের সবার সঙ্গে মানিয়ে চলা, অন্যকে বুঝতে পারা, নিজেকে বোঝানো, এই যে কাজগুলো, এটাই তো জরুরি। তা সেটা চোখ বেঁধে সে যদি দেখতে পায়, তাতে তার উপকারটা কি হলো, আমাকে একটু ভালো করে বোঝান তো। ফলত এই জিনিসটা 3টে স্তরে, এর যে 3টে দাবি আছে, এর প্রত্যেকটাই আলাদা করে ফলস, মিথ্যে, বুজরুকি। কিরকম? প্রথমত,
আমি যা বললাম তার একটা সাম আপ করি। প্রথমত, আমাদের মিড ব্রেন তাকে ওরকম ভাবে অ্যাক্টিভেট করা যায় না। আর অ্যাক্টিভেট যদি করা যায়, বাড়াবাড়ি রকম অ্যাক্টিভেট যদি কোনো কারণে করা যায়, কোনোভাবে করা যায়, তাতে উল্টে ক্ষতি। দ্বিতীয় হচ্ছে যে যদি সেটা কোনোভাবে অ্যাক্টিভেট হয়ও, তাতে করে চোখ বন্ধ করে দেখতে পাওয়ার কথা নয়। আর তৃতীয়ত, চোখ বন্ধ করে দেখতে পাওয়ার ক্ষমতাও যদি দেওয়া যায় কোনোভাবে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তাতেও বাচ্চাদের কোনো উপকার হবে না। তাহলে তিনটি স্তরেই কথাটা ভুল, মিথ্যে, বুজরুকি, এই দিয়ে তারা বাচ্চাদের ঠকাচ্ছে, তারা বাচ্চাদের বাবা মাদের তারা ঠকাচ্ছে। এখন এই যে ঠকানোটা, এর মধ্যে আবার আরেকটা সাংঘাতিক ব্যাপার আছে। এই যে বাচ্চাদের দিয়ে তারা এটা দেখাচ্ছে, সেই বাচ্চাদেরকে তারা এই বুজরুকিটা শেখাচ্ছে। এটা করা যায়। কিভাবে করা যায়? ম্যাজিশিয়ানরা ভরবাকত দেখাচ্ছেন। সবকিছু ম্যাজিশিয়ানদের মানে কৌশল এটা বলে দেওয়া তো যুক্তিবাদী সমিতির কাজ নয়, এটা ম্যাজিশিয়ানদের পেশাগত বিষয়। কিন্তু আজকে অন্তত খানিকটা না বললে মানুষ বুঝতে পারবেন না। ধরুন আপনার চোখটা বেঁধে দেওয়া হয়েছে, আমার মুখের যে গঠন, সেই গঠনের কারণে এইভাবে যদি বেঁধে দেন, তাহলে কি হয় যে চোখটা বেঁধে দেওয়া হলো, কিন্তু নাকের পাশ দিয়ে খানিকটা জায়গা ফাঁকা রইল। এই জায়গাটা দিয়ে কিন্তু আপনি চুইয়ে চুইয়ে দেখতে পাবেন। এবারে এই যে বলা হচ্ছে কোনো একটা জিনিস দেওয়া হলো, বাচ্চারা তার রং বলে দিচ্ছে চোখ বেঁধে। এই রং বলে দেওয়ার সময় সে করছে কি, বলছে সে স্পর্শ করে রংটা বলতে পারছে। স্পর্শ করে, এই যে স্পর্শ করছে, এই স্পর্শ করবার অছিলায় সে জিনিসটাকে কাছে টেনে আনছে। দূরে থাকলে এই নাকের পাশের যে ফাঁকটা, এই ফাঁকটা সে ব্যবহার করতে পারবে না। সে জিনিসটাকে কাছে টেনে আনছে। কাছে টেনে আনলে তার রংটা দেখা যাচ্ছে, এমনকি একটু কষ্ট করলে তাতে যদি কোনো ছবি থাকে, কোনো লেখা থাকে, সেটাও সে দেখতে পাবে। আর কি, শুধু এইটা নয়, এছাড়াও আরো অনেক মানে কৌশল থাকতে পারে। সে বাচ্চাটিকে যা দেওয়া হচ্ছে সেটা আসলে তাকে বলে দেওয়া হয়েছে যে তোমাকে অমুক সময় অমুকটাই দেওয়া হবে, ভালো করে তাকে মুখস্থ করে রাখা হয়েছে, এটা হতে পারে। আবার তাকে কেউ ইনফরমেশন সাপ্লাই করছে, এটা হতে পারে, এটা সম্ভব। ধরুন বলল যে এর রংটা বলে দাও, তাকে আগে থেকে শেখানো আছে রংটা বলে দাও, এইটা বললে তুমি লাল বলবে। এর রংটা কি এটা জিজ্ঞেস করলে বলবে নীল। এই কোডগুলো তাকে আগে থেকে হয়তো শেখানো আছে। আর আমরা বুঝতে পারছি না, যে তাকে জিজ্ঞেস করছে সে এই জিজ্ঞেস করবার যে এক্সাক্ট ওয়ার্ডিং, সেই ওয়ার্ডিংটার মধ্যে দিয়ে তার কাছে ইনফরমেশনটা পৌঁছে দিচ্ছে। এতগুলো জিনিস, এতগুলো রকম ভাবে এই বুজরুকি করা যায়, এর বাইরেও হয়তো আরো করা যায়। কখনো ভাববেন না যে বিরাট একটা কিছু বিজ্ঞান প্রযুক্তি এসব আছে। অতি সাধারণ কায়দায় এইসব বুজরুকি করা যায়। এখন বুজরুকি তো হলো, কিন্তু এর যেটা মর্মান্তিক রকম, যেটা অনৈতিক এবং ভয়ঙ্কর নৃশংস ব্যাপার যেটা এর মধ্যে, সেটা যে বাচ্চাটিকে দিয়ে তারা এটা করাচ্ছে, সেই বাচ্চাটি কিন্তু সে বুঝতে পারছে যে এটা হচ্ছে প্রতারণা। সেই বাচ্চাটিকে তারা প্রতারণা শেখাচ্ছে। এই বাচ্চাটি এটা করে সে লোকের দৃষ্টি আকর্ষণ করছে, লোকের চোখের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে, ফলে সে ওটা ছাড়তে চাইবে না। সে বলবে যে হ্যাঁ আমার এই ক্ষমতাটা আছে। এবারে সেই শিশু মনস্তত্ত্বের সুযোগ নিয়ে তারা বাচ্চাটিকে এই প্রতারণার একটা প্রশিক্ষণ দিচ্ছে, এবং এই নিষ্পাপ বাচ্চাটির উপরে এই ধরনের প্রতারণার একটা ব্যবস্থা করে এই বাচ্চাটিকে তারা ব্যবহার করছে অন্য বাচ্চাদের এবং তাদের বাবা মাদের ঠকাবার কাজে। ব্যাপারটা কতদূর অন্যায়, কত নিকৃষ্ট অপরাধ মনস্কতা এর মধ্যে আছে, কি নৃশংস প্রতারণা এর মধ্যে আছে, আপনারা একটু ভেবে দেখবেন। নমস্কার, আপাতত এইটুকুই। ভালো থাকবেন।